নমস্কার। প্রথমত বলি যে আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ গৌতমবাবু এবং অন্যান্য যারা আয়োজক হিসেবে আছেন তাদের সবার কাছে, এবং যে দুজনের সম্মানে এই বক্তৃতা, তাদের পরিচয় পেয়ে আমি অত্যন্ত সমৃদ্ধ হলাম। আমি স্থানীয় লোক নই, আমি তাদের কথা জানতাম না, এটা স্বীকার করে নেওয়াই ভালো, কিন্তু জানতে পেরে খুবই ভালো লাগলো। আমার বক্তৃতার বিষয় তো আপনারা দেখেছেন, নাম হচ্ছে ক্রীড়া ও প্রযুক্তি। এখন নামটা দেখেই হয়তো দুটো প্রশ্ন অনেকের মনে জেগেছে, সেখান থেকে শুরু করি। এবং যদি নাও জেগে থাকে আমি না হয় জাগিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্রীড়া শব্দটা ব্যবহার করতে গেলাম কেন বক্তৃতার নামে? শব্দটা উচ্চারণ করাও বেশ ঝামেলা, একটু খটোমটো শব্দ, মুখের কথার সঙ্গে ঠিক মেলে না। খেলাধুলা বললে কি চলতো না? নাকি একটা বেশ জমকালো শব্দ দিয়ে লোকে ভড়কে দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল? না, আসলে তা নয়। খেলাধুলা বললে চলতো না। কেন চলতো না সেটা একটু বাদে, কয়েক মিনিট বাদেই আমি ব্যাখ্যা করে বলব। দ্বিতীয় যে প্রশ্নটা হয়তো আপনাদের মনে জেগেছে, সেটা খানিকটা এই বক্তৃতার যে ঘোষণা সেখানে, এবং একটু আগে বিপ্লববাবু যখন বললেন তার মধ্যেও একটু বলা হয়েছে যে এর সঙ্গে প্রযুক্তির সম্পর্কটা কী। মানে প্রযুক্তি ব্যাপারটা তো আর যাই হোক, এটা তো জ্ঞানের অঙ্গ। লেখাপড়া করে তাতে পারদর্শিতা লাভ করতে হয়। এখন ছোটোবেলার থেকেই আমাদের শেখানো হয়েছে যে লেখাপড়ার সঙ্গে খেলাধুলার সম্পর্ক হচ্ছে একদম আদার কাজ করার সম্পর্ক। হ্যাঁ, পড়তে বসে খবরদার খেলাধুলার কথা চিন্তা করবি না। হ্যাঁ, আবার খেলতে গিয়েও লোকে পড়াশোনাটা বাইরে রেখে এসে তারপর খেলতে না। তাহলে এই দুটোকে একসঙ্গে এক আসনে এনে মেলানোর কী দরকার? কিন্তু ব্যাপারটা ঠিক, সম্পর্কটা ঠিক বিপরীত নয়, অন্তত আজকের পৃথিবীতে। খেলাধুলার ব্যবস্থাপনায় অন্তত বিজ্ঞানের এবং প্রযুক্তির অনেক কথা চিন্তা করতে হয়। যারা ক্রিকেট খেলা দেখেন তারা এই চিন্তার নিদর্শন খুব ভালো রকম দেখতে পান। মাঝে মধ্যেই খেলা বন্ধ করে রেখে কোনো একটা খটোমটো সিদ্ধান্ত নিতে গেলেই নানান রকম প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। এরকমভাবে বলটা যাচ্ছিল, যদি প্যাডে না লাগতো তাহলে এরকমভাবে যেত। এইসব নানান রকম চিন্তা করে তারপর শেষকালে সিদ্ধান্ত হয় ব্যাটসম্যান আউট হয়েছে কি হয়নি, বা একটা বল লেগ বাইট হয়েছে না সত্যি ব্যাটে লেগে চার হয়েছে, ইত্যাদি 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 নানান রকম প্রশ্ন। তো এই জন্য যে নানান রকম প্রযুক্তি প্রয়োগ করতে হয় সেটা তো বলে বোঝানোর নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। শুধু ক্রিকেট নয়, অন্য অনেক ক্রীড়াতে ব্যবহার হয় এমনি নানান প্রযুক্তি। আমি এর একটা সামগ্রিক পরিচয় দেওয়া সম্ভব নয়, তার একটা কারণ হচ্ছে আমরা তো জ্ঞান নেই, আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি জ্ঞান থাকতো তাহলে শেষ হতে হতে রাত্রি পেরিয়ে যেত। কাজে এটা তো ক্লাসিক্যাল মিউজিকের আসন নয় যে হোল নাইট করবো আমরা। সেই জন্য দুটো উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবো যে কী ধরনের প্রশ্ন জাগে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তার আগে একটা কথা বলতে হবে, ক্রীড়া শব্দটা ব্যবহার করলাম কেন? এখন দেখুন, যে সমস্ত প্রতিযোগিতাকে একসঙ্গে ক্রীড়া আখ্যা দেওয়া হয় সেগুলো সাধারণ ধর্ম। সেগুলো সাধারণ ধর্ম হচ্ছে সেটা কোনো না কোনো রকমের প্রতিযোগিতামূলক একটা শারীরিক
প্রক্রিয়া, মানে কোনো একটা শারীরিক কাজকর্মের মাধ্যমে একটা প্রতিযোগিতামূলক কিছু অনুষ্ঠান হচ্ছে, সেটাকে আমরা ক্রীড়া বলি। কিন্তু এর মধ্যে স্পষ্টত দুটো ভাগ আছে। ইংরেজিতে এই দুটো ভাগের একটাকে বলা হয় স্পোর্টস, একটাকে বলা হয় অ্যাথলেটিক্স। যদিও দুটো শব্দের অর্থের তফাৎ আছে কিনা, থাকলে কোথায় আছে, সেটা কখনো আমরা খুব স্পষ্ট করে হয়তো ভাবি না। যাই হোক, আমরা একটু ভাববো, কিন্তু তার আগে এই দুটো শব্দের প্রতিশব্দ হিসেবে, স্পোর্টসের প্রতিশব্দ হিসেবে আমি খেলাধুলা কথাটা ব্যবহার করতে চাই, আর অ্যাথলেটিক্সের প্রতিশব্দ হিসেবে আমি দৌড়ঝাঁপ কথাটা ব্যবহার করতে চাই। এবং এইবার বুঝতে পারছেন কেন আমি নামের মধ্যে ক্রিয়া দিয়েছি, খেলাধুলা দিই। কেন খেলাধুলা হচ্ছে আমি যা বলতে চাইছি তার একটা অংশ, আরো বড় একটা ব্যাপার নিয়ে আমি বলতে চাইছি আসলে। আচ্ছা, খেলাধুলা, দৌড়ঝাঁপ। খেলাধুলার দিকে উদাহরণ যেমন ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি ইত্যাদি। দৌড়ঝাঁপের দিকে উদাহরণ একটা দৌড়, একটা ঝাঁপ, আরো অনেক কিছু আছে। পোল ভল্ট হতে পারে, সাঁতার হতে পারে। সাঁতার আসলে জলের মধ্যে দৌড়, কিন্তু যাই হোক। এখন এই দুটো ভাগের মধ্যে পার্থক্যটা কিরকম? আচ্ছা, দৌড়ের কথা প্রথমে ভাবুন। মনে করুন আপনি একটা প্রতিযোগিতা করছেন, তাতে 10 জন প্রতিযোগী দৌড়াবেন। কিন্তু যে কারণেই হোক, আপনি আপনাদের পাড়ায় প্রতিযোগিতা করছেন, প্রতিযোগীরা সকলেই ব্যস্ত ব্যক্তি, তারা একই সময় তাদেরকে একই দিনে ঠিক করা যাচ্ছে না। আপনি কিন্তু প্রত্যেক প্রতিযোগীকে আলাদাভাবে আলাদা সময় দৌড় করিয়ে নিয়ে সেই দৌড়ের সময় মেপে দিতে পারেন এবং তারপরে বলতে পারেন যে ঠিক আছে, এই 10 জনের মধ্যে অমুকের সময়টা সবচেয়ে কম হয়েছে, কাজে সেই জিতে গেছে। প্রত্যেকটি আপনি আলাদা আলাদা করে করতে পারেন। কিন্তু যদি ফুটবল খেলার কথা ভাবেন, আমি যদি বলি 2 দলের মধ্যে খেলা হচ্ছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল, সকালবেলা মোহনবাগান এসে খেলে যাবে, বিকেলবেলা ইস্ট বেঙ্গল এসে খেলবে, এটার কোনো মানেই হবে না, তাই তো? একটা পাগলের কথা। এই একটা বিরাট তফাৎ। মানে আমি কিন্তু এই কথা বলছি না যে অতএব দৌড়ের সময় প্রত্যেক প্রতিযোগীকে আলাদাভাবেই দৌড় করানো উচিত, আমি তা বলছি না। তাদের উত্তেজনা নষ্ট হবে, প্রতিযোগীদের পরিতৃপ্তিও হবে না পুরোপুরি। আমি বলছি তেমন দরকার যদি হয়, তাহলে তাদের প্রত্যেককে আলাদা সময় ছুটতে দিয়েও কে দ্রুততম তা বিচার করা অসম্ভব নয়। সত্যি বলতে দেখুন, দৌড়বিদরা প্রতিযোগিতায় আসার আগে যখন তারা নিজেরা প্র্যাকটিস করেন, তখন একা একাই দৌড়ন, সেভাবেই মহড়া দেন। কিন্তু খেলাধুলা যেগুলোকে বলছি, তাদের ক্ষেত্রে এটাও চলবে না। তাদের ক্ষেত্রে ওই সবাইকে একসঙ্গে মিলেই খেলতে হবে, মহড়ার সময়ও একসঙ্গে মিলে থাকতে হবে। আচ্ছা, এই যে দুটো ভাগের মধ্যে পার্থক্য, সেটাকে এবার একটু অন্যভাবে ভাবা যাক। খেলাধুলায় হার জিত যা দিয়ে নির্ধারিত হয় সেগুলো গোনা যায়, আর দৌড়ঝাঁপের যে হার জিত সেটা কিন্তু গোনার ব্যাপার না, সেটা মাপার ব্যাপার। তাহলে এখন আপনারা জিজ্ঞেস করবেন গোনা আর মাপার তফাৎটা কি? মানে যদি জিজ্ঞেস নাও করেন, আমার দিক থেকে ব্যাপারটা পরিষ্কার রাখাটাই ভালো। দেখুন, গোনা হচ্ছে এমন একটা পদ্ধতি যার উত্তর হবে একটা পূর্ণ সংখ্যা। শুধু পূর্ণ সংখ্যা না, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কোনো একটা কিছু জিনিস গুণে আপনি 3 বলতে পারেন, যে 3, 17, 35, কিন্তু কখনো 2.25 বলবেন না। কিন্তু মাপার উত্তর কিন্তু ভগ্নাংশও হতে পারে, দশমিক দেওয়া সংখ্যা হতে পারে। মানে দশমিক দেওয়া সংখ্যা তো আসলে ভগ্নাংশই, এমন ভগ্নাংশ যার ডলারটা, হরটা
10 বা 100 বা 1000 ইত্যাদি। কাজে মাপার ফলাফল দশমিক লাগিয়েও প্রকাশ করা হয়। এটা বলে রাখলাম কারণ দশমিকের কথা আমাদের অনেকবার বলতে হবে। এখন ফুটবলে 1টা বা 2টো বা 5টা গোল হতে পারে, কিন্তু 1.5টা বা 2.25 গোল হওয়া তো অসম্ভব। এই জন্য ফুটবল হচ্ছে খেলাধুলার দল। ক্রিকেটে 200, 250, 300 রান হতে পারে, কিন্তু ভগ্নাংশের রান হবে না। ক্রিকেট, হকি, টেনিস, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন সবই হচ্ছে এই দল। কিন্তু কেউ 100 মিটার দৌড়তে কত সময় নিচ্ছে তার উত্তর যে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যাবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেউ লাফালে ঠিক কত মিটার লাফালো সেটাও পরিমাপের বিষয়। তাই যে কোনো দৌড় এবং যে কোনো লাভ নিশ্চয়ই দৌড়ঝাঁপের পর্যায়ভুক্ত বলা বাহুল্য। অবশ্যই দৌড় এবং ঝাঁপ ছাড়া আরো কিছু কিছু প্রতিযোগিতা এই গোত্রে পড়ে, যেমন সাঁতারের কথা আগে বলেছি, সেটা জলের মধ্যে দৌড়। বর্ষা ছোঁড়া, যেখানে বর্ষা কত দূরে গিয়ে পড়লো সেই দূরত্বটা মাপতে হয়, কিন্তু মাপতে হয়। এখন মাপতে হলে সেটা কত নিখুঁতভাবে মাপা হবে সেই প্রশ্নটা এসে যায়। দৌড়ের ব্যাপারে আসে সময় মাপার প্রশ্ন। কত নিখুঁতভাবে সময় মাপা হবে? এই উত্তরেরও আবার 2টো ভাগ আছে। প্রথমটা হলো কত সূক্ষ্মভাবে আপনি সময় মাপতে পারেন, কত সূক্ষ্মভাবে মাপার উপকরণ আপনার হাতে আছে, সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা হলো, এটার কথা আমরা অনেক সময় ভালো করে ভেবে দেখি না, দ্বিতীয়টা হলো কত সূক্ষ্ম পরিমাপ করা উচিত। যা খুশি সূক্ষ্ম পরিমাপ করলেই হয় না, কেন সেটা অর্থহীন হয়ে যায়। আর যদি আমি বলি ব্যান্ডেল থেকে কলকাতার দূরত্ব কত, সেটা যদি আমি মিলিমিটারে প্রকাশ করি সেটার কোনো মানে হয় না, কারণ তাহলে বলতে হবে কলকাতার কোথাকার কোন দরজার পেছনের থেকে আমি মাপ নিয়েছি আর ব্যান্ডেলে বা কোথায় এসে থেমেছি। কাজে এর তো কোনো মাপ হয় না। কাজে যে জিনিসের আপনি মাপ করছেন সেই জিনিসটা সত্যি সত্যি কতটা সূক্ষ্মতায় মাপলে সেটা সঙ্গতভাবে কাজটা করা হয় সেটারও একটা ধারণা থাকতে হবে। এই সবগুলোই হচ্ছে মোটামুটি আলোচনার বিষয়বস্তু। এখন 1896 সালে আপনারা জানেন যে প্রথম অলিম্পিক ক্রীড়ার আয়োজন করা হয়, মানে বর্তমান যুগে। 2000 বছর আগে গ্রিসে যেরকম প্রতিযোগিতা হতো তার পুনরুত্থান ঘটানো হয় আন্তর্জাতিক অলিম্পিকের মাধ্যমে। এর আগে কিভাবে কি মাপা হতো তার বিবরণ পাওয়া খুব সহজ নয়, হয়তো অসম্ভব। এমনকি প্রথম কয়েকটি অলিম্পিকেও খুব পরিকল্পিত ব্যবস্থা নেওয়া হয়নি মাপজোকের ব্যাপারে। 1912 সালে, 1896 থেকে 1912-তে আমরা চলে এসেছি, 16 বছর কেটে গেছে। 1912 সালে স্টকহোলমে অনুষ্ঠিত হলো অলিম্পিক, সুইডেনের রাজধানী। সেইটার পরে এই হিসেব টিসেব রাখাগুলোর ব্যাপারে একটা প্রথম পদক্ষেপ নেওয়া হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ঠিক করা হয় একটা আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয়। সেই সংস্থার কাজ হবে সারা বিশ্বের দৌড়ঝাঁপের তদারকি করা। পরের বছর এই সংস্থা গঠিত হয়, মানে 1913-তে। তার সংক্ষিপ্ত নাম IAAF, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক ফেডারেশনস। ফেডারেশনের অ্যাসোসিয়েশন, বাবার বাবা, সেই হচ্ছে IAAF। তো নানান নথিপত্র ঘেঁটে ঘেঁটে সেই সংস্থা তখন তৈরি করে আগের 1-2 দশকের বিশ্ব রেকর্ডের ইতিহাস, এবং অতঃপর তারা ঘোষণা করে
যে 2012 অলিম্পিকের সময় থেকে সমস্ত রেকর্ড যত্ন করে রাখা হয়। পুরুষদের 100 মিটার দৌড়ে 2012 অলিম্পিকে যিনি প্রথম হয়েছিলেন তার নাম হচ্ছে ডোনাল্ড লিপিডকট, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার সময় লেগেছিল 10.6 সেকেন্ড। তাহলে সেটাই হলো প্রথম নির্ভরযোগ্য বিশ্ব রেকর্ড 100 মিটার দৌড়ে পুরুষ। আমি পুরুষদের কথাটাই বলে যাচ্ছি, মানে যে কোনো একটা ধরে এগোতে হবে। আর পুরুষদেরটাই দ্রুততম, মানে মহিলাদেরটা আরেকটু বেশি সময় লাগে, সেই জন্য পুরুষদেরটাই বলে যাচ্ছি। তাহলে যেটা বললাম, এই প্রথম রেকর্ড ছিল 10.6 সেকেন্ড। তাহলে দেখছেন সেকালে দৌড়ের সময় মাপার জন্য যে সূক্ষ্মতা ব্যবহার করা হতো সেটা হচ্ছে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, 10.6 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ড। এটা ছিল সূক্ষ্মতা। এর চেয়ে কম সূক্ষ্মতায় মাপলে কোনো কাজ হতো না, অর্থহীন হয়ে যেত। আর এর থেকে বেশি সূক্ষ্মতা তখন অর্জন করা সম্ভব ছিল। কেন বলব? প্রথম কথাটা ধরা যায়, এর চেয়ে কম সূক্ষ্মতায় মাপলে কেন অর্থহীন হতো? মানে ধরা যাক আমরা যদি দশমিকের পরে ওই একটা বিন্দু যদি না রাখতাম। এখন এটা একটু একটা অন্য উদাহরণ দিয়ে বললে সুবিধা হবে, যেটা ঠিক খেলাধুলা বা দৌড়ঝাঁপের অন্তর্গত নয়। ধরুন স্কুলে একটা ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীর ওজন মাপা হয়। এখন আমি এমন একটা যন্ত্র নিয়ে এলাম যে যন্ত্র খালি 10 কিলোগ্রাম একটা গুণিতক মাপতে পারে। এইবার আমি গিয়ে ক্লাস 4 সবার ওজন নিলাম, দেখা গেল সবারই ওজন 20। এই সুকুমার রায় ভজা পড়ার মতো অবস্থা, যে আমাকে সবই 26 ইঞ্চি। হ্যাঁ, এইতে লাভ কি হবে? আমায় অন্তত 1 কিলোগ্রামের তফাতে মাপতে হবে। দেখা যাবে যে কারোর ওজন 23, কারোর ওজন 19, এবং সেইখান থেকে হয়তো যে 19 তাকে বলবো যে বাবু তুমি গিয়ে একটু ডিম খাও, অথবা যাই হোক, ডিম এখন রাজনৈতিক ব্যাপার, ছেড়ে দিন। হ্যাঁ, যাই হোক, ভালো করে খাওয়া দাওয়া করো ইত্যাদি। কিন্তু অন্তত 1 কিলোগ্রামের তফাৎ তো করতে হবে, তা না হলে তো করা যাবে না। হ্যাঁ, কাজেই ওই দৌড়ের ব্যাপারেও 100 মিটার দৌড়ানোর যে সময়, সেখানে 1 সেকেন্ডের তফাৎ হয় না। মানে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন তো দৌড়চ্ছেন, তাদের কারোর মধ্যে 1 সেকেন্ডের তফাৎ হয় না। অতএব ওই 0.1 সেকেন্ড যদি মাপতে না পারেন তাহলে হবে না, অন্তত ওইখানে যেতেই হবে। এবার তাহলে পরের প্রশ্ন, তাহলে আমি আরো কেন যাচ্ছি না? 0.1 পরে 2 ঘর কেন যাচ্ছি না? এখন দেখুন, এইটা তখন করা যেত না। কেননা কি করে জিনিসটা মাপা হতো সেটা ভেবে দেখুন। তখন লোকে এই সময়টা মাপতে হচ্ছে স্টপ ওয়াচ দিয়ে। অর্থাৎ প্রত্যেক প্রতিযোগীর জন্য একজন করে স্টপ ওয়াচ ধরে বসে থাকতো। ঠিক তিনি যখন রওনা দিচ্ছেন, স্টপ ওয়াচ টিপে দেওয়া হলো, আর তিনি গিয়ে যেই শেষ পার হলেন তখন আবার টিপে দেওয়া হলো, এবার সময়টা দেখা হলো, তাই তো? এখন স্টপ ওয়াচ এই যে দেখছি আর টিপছি, এর মধ্যেই ওই 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের তফাৎ ঘটে যেতে পারে। সুতরাং আমি ঘড়িতে খুব কায়দা করে মিলি সেকেন্ড মাপলাম, কিন্তু এদিকে আমার মানে সেকেন্ড, মানে 1-10 সেকেন্ডের তফাৎ হয়ে রইল স্টপ ওয়াচ টেপাতে, তাহলে ওই মিলি সেকেন্ড মেপে লাভটা কোনো কাজ হবে। স্কুলের ওই ছাত্রদের ব্যাপারটা যদি ধরেন, তাহলে ব্যাপারটা অন্যরকমভাবে বলা যায়। যে আমি বলছিলাম যে আমি এমন যন্ত্র নিয়ে এলাম যাতে 1 কিলোগ্রামের চেয়ে 10 কিলোগ্রামের চেয়ে বেশি তফাৎ করা সম্ভব নয়। কিন্তু উল্টো দিকটাও ভাবো, আমি যদি এমন যন্ত্র নিয়ে যাই যাতে 1 গ্রামের তফাৎ করা যায়, তাতে কি হবে? ওখানে গিয়ে মানে একটা ছাত্র যদি আজকে একটু একটা মোটা জামা পরে আসে, তার ওজনটা বেশি দেখাবে। কেউ যদি কেক্স পরে আসে, আর কেউ যদি একটা চামড়ার জুতো পরে আসে, তাহলে যে চামড়ার জুতো পরে আসে তার ওজনটা বেশি দেখাবে। মানে ওই মাপ দিয়ে তো কোনো দরকার নেই। ওই মাপের চেয়ে অনেক বেশি তফাৎ অন্য কারণে হয়ে যাচ্ছে। কাজে সেগুলোকে যদি বাদ দেওয়া না যায়, তাহলে ওই সূক্ষ্মতায় মেপে কোনো লাভ নেই।
কেউ যদি আগের দিন চুল কেটে আসে ধরুন, তার ওজন কমে গেল কয়েক গ্রাম। আচ্ছা, এখন ব্যাপারটা এই যে দশমিকের পরে 1 ঘর সেকেন্ডে এইভাবে চলেছিল 1977 সাল পর্যন্ত। 1977-এর 1 জানুয়ারি থেকে নিয়ম হয়ে গেছে দৌড়ের সময় মাপতে হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে, মানে ওইসব স্টপওয়াচ টেপা হবে না, সেকেন্ডের সূক্ষ্মতায় মাপতে হবে, মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ মাপতে হবে। কিন্তু সেই কথা অতদূর পৌঁছবার আগে আমি একটু ধাপে ধাপে যাই। 1930 নাগাদ একটা সচেতনতা এলো যে আচ্ছা, দৌড়ের সময় যদি জোরে বাতাস হয় তাহলে তো তার দ্বারা দৌড়ের সময়টা প্রভাবিত হতে পারে। মানে ধরুন আমি দৌড়েছি, পেছন থেকে হাওয়া ঠাড়া দিচ্ছে, তাহলে তো আমি তাড়াতাড়ি পৌঁছব। এবং এটা খুব যে নগণ্য ব্যাপার তা নয়। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, কেউ কেউ হয়তো লক্ষ্য করেছেন যে যদি বিমানে চড়ে কোথাও যান, তখন বিমানে তারা বলে যে আমাদের এতটা সময় লাগবে এবং এত জোরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওই অত জোরে হাওয়ার তফাতে ধরুন কলকাতা থেকে দিল্লি যেতে 10-15 মিনিটের তফাৎ হয়, কাজে একেবারে ফেলে দেওয়ার মতো ব্যাপার নয় ব্যাপারটা। তো এখন দৌড়ের বেলায় মানে বিশেষ করে 100 মিটার, 200 মিটার, 400 মিটার ইত্যাদি যেসব দৌড় অল্প পাল্লার দৌড় বলে বিবেচিত হয়, সেগুলোর বেলায় এই তফাৎটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই অনেক প্রতিযোগিতাতেই দৌড়ের সময়ের সঙ্গে নথিবদ্ধ করে রাখা হতো হাওয়ার বেগ 1930 থেকে। এরপর মোটামুটি 1960 নাগাদ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সময় মাপার প্রচলন হয়। এর আগে পরীক্ষামূলকভাবে এরকম পদ্ধতি কোথাও কোথাও কখনো কখনো প্রয়োগ করা হয়েছিল, কিন্তু এর ব্যাপক চল হয়নি। স্বয়ংক্রিয় পদ্ধতি মানে এর মধ্যে মানুষের হাত কোথাও পড়বে না। কে কোথায় কখন স্টপওয়াচের সুইচ টিপতে একটু দেরি করে ফেলেছেন বা অতি উৎসাহে তাড়াতাড়ি টিপে ফেলেছেন, সেই সবের আর কোনো সম্ভাবনা রইল না এরপর থেকে। সেটা কি করে সম্ভব? যেমন ধরা যাক সিনেমা যদি তুলে রাখা যায় দৌড়ে, তাহলে পরে সেই সিনেমা চালিয়ে দেখা যেতে পারে কোন প্রতিযোগী কখন পৌঁছেছে দৌড় শেষের জায়গায়। এখন এতে আরো একটু বেশি সুবিধা আছে, কেননা সিনেমার ক্যামেরা সেকেন্ডে 10টার চেয়ে অনেক বেশি ছবি তোলে। আমরা যে কারণে সিনেমায় চলচ্চিত্র দেখি, সত্যি সত্যি তো আর ছবিটা চলে না। তার কারণ হচ্ছে যে আমাদের চোখ মোটামুটি 1-10 সেকেন্ডের জন্য তার একটা মোহ তৈরি হয়। এই মুহূর্তে যা দেখলাম 1-10 সেকেন্ড পর্যন্ত সেটা আমাদের স্মৃতিতে থাকে। সেই 1-10 সেকেন্ডের মধ্যে যদি আমি একটা অন্য ছবি দেখাই, তাহলে মনে হবে যে ওখান থেকে সরাসরিভাবে ওখানে চলে গেল, তাই তো? কিন্তু সিনেমার ক্ষেত্রে সেটা অন্তত সেকেন্ডে 24টা ছবি তোলা হয়। আজকাল অনেক ক্ষেত্রে অনেক বেশিও হয়, সেটার কথা আমি আসবো পরে। আচ্ছা, এখন এই পদ্ধতির প্রয়োগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে হাতে করে সময় রাখার রেওয়াজ উঠে গেল তা কিন্তু নয়। মানে সিনেমা তুলে রাখার পদ্ধতি দুটোই পাশাপাশি চললো বেশ কিছুদিন। এমনকি দুটো মাপে সবসময় মিললো তাও নয়। যেমন 1964 অলিম্পিকে টোকিওতে হয়েছিল, 64 অলিম্পিকে মার্কিন প্রতিযোগী বব হেইস প্রথম হয়েছিল, পুরুষদের 100 মিটার কথা বলছি। তার দৌড়ের সময় হাতে মেপে দেখা গেল 9.9 সেকেন্ড। এই প্রথম, এটা স্মরণীয় ব্যাপার, কারণ এই প্রথম 10 সেকেন্ডের কমে কেউ দৌড়লো 100 মিটার, বব হেইস। এই নিয়ে হইচই হতো, কিন্তু এত গৌরব তার কপালে সইল না, কারণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেখা গেল তার সময় হচ্ছে 10.06 সেকেন্ড।
0.06, 2 ঘর চলে গেছে, কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতি হওয়ার জন্য দশমিকের পরে 2 ঘর চলে যাচ্ছে, 10.06 সেকেন্ড। ফলে শেষ পর্যন্ত তার দৌড়ের যে সময় সরকারিভাবে ঘোষিত হলো সেটা হলো 10.0 সেকেন্ড, ওই দুটোর একটা মাঝামাঝি করে। এখন দেখছেন তো 10.0 মানে শেষ অব্দি যেটা ঘোষিত হলো সেটাও কিন্তু দশমিক বিন্দুর পরে 1 ঘর সংখ্যা থাকছে। হ্যাঁ, যদিও সিনেমার ফ্রেম থেকে দ্বিতীয় ঘরের হদিশ পাওয়া সম্ভব, সেটা করা হলো না কেন? কারণ তখনও ওই হাতের হিসেবটাই সরকারিভাবে স্বীকৃত হিসেব, তাই ঘোষিত ফলে দশমিক বিন্দুর পরে 1 ঘরের বেশি দেওয়া যেত না। এই সবের মধ্যে 1977 সালে আন্তর্জাতিক সমিতি, মানে যে IAAF বলছিলাম, সেই তারা নিয়ম করে দিলেন এরপর থেকে কেবল স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাপা সময়টাই গণ্য হবে, হাতে আর সময় মাপা হবে না। এবং সেই সঙ্গে এটাও বললেন 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 সেন্টিসেকেন্ডের সূক্ষ্মতায় হিসেব রাখতে হবে সমস্ত দৌড়ে। এখন সেন্টিসেকেন্ডের হিসেব রাখতে গিয়ে আবার অনেক রকম প্রশ্ন এসে পড়ল। 100 মিটার দৌড়ের বিশ্ব রেকর্ড তখন যার ছিল তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জিম হাইন্স। 1968-তে মেক্সিকো অলিম্পিকে তার সেই দৌড়ের সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাপা হয়েছিল 9.95 সেকেন্ড। সেই বিশ্ব রেকর্ড ভাঙলেন ওই তাদের দেশেরই, মানে মার্কিন দেশেরই ক্যালভিন স্মিথ 1983-তে। তার সময় লাগলো 9.93 সেকেন্ড। আগেরটা ছিল 9.95, এখন 9.93। এইবারে প্রশ্ন উঠে গেল, মেক্সিকো নগরী সমুদ্র তল থেকে 2250 মিটার উঁচুতে, মানে আমাদের দার্জিলিং এর থেকেও উঁচুতে মেক্সিকো। আর ক্যালভিন স্মিথ যেখানে দৌড়েছিলেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কলোরাডো স্প্রিংস বলে একটা জায়গা, সেটা সমুদ্রের তল থেকে 1840 মিটার উঁচু। মানে দুটোই ধরুন মোটামুটি 2 কিলোমিটার উঁচুতে সমুদ্রের থেকে। এখন এটা তো আমরা জানি যে পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে যাবে তত মহাকর্ষের টানটা কম হবে। হ্যাঁ, কাজেই তারা যে অত 9.95, 9.93 এসব করছেন, এটা কি সে মহাকর্ষের টানটা কম করে তাড়াতাড়ি দৌড়তে পারছেন? মানে আমি যদি এখানে দাঁড়িয়ে করি তাহলে ওই জিনিস পাওয়াই যাবে না, তার কারণ হচ্ছে যে এখানে তো মহাকর্ষের টান অনেক বেশি। কাজেই এখন এই যে সব নতুন নতুন রেকর্ড, এইগুলো তাহলে কি করা হয়? এখন তখন সাময়িকভাবে ঠিক হলো যে যেগুলো বেশি উচ্চতার দৌড় হয়েছে সেগুলোর রেকর্ড আলাদা করে রাখা হবে, আর যেগুলো সমুদ্র তলের কাছাকাছি দৌড় হয়েছে সেগুলোর রেকর্ড আলাদা করে রাখা হবে এবং দুটোর মধ্যে মেশানো হবে। কিন্তু এই নিয়ে যে তর্ক বিতর্ক, এইটা নিরসন করলেন একজন, যিনি, তার নাম হয়তো আপনাদের সকলেরই মনে আছে, তিনি একজন মহাতারকা, তার নাম হচ্ছে কার্ল লিউইস। কার্ল লিউইস 1987-তে 100 মিটার দৌড়লেন 9.93 সেকেন্ডে। কোথায় দৌড়লেন? প্রতিযোগিতার স্থান হচ্ছে রোম। সমুদ্র তল থেকে যে নগরীর গড় উচ্চতা মেরে কেটে 20 মিটার, সমুদ্রের ধারে। তাহলে বোঝা গেল তাহলে সমুদ্র তলের কাছাকাছিও বিশ্ব রেকর্ড করা সম্ভব। এখন যে রেকর্ড আছে সেটা কার, তাও আপনারা অনেকে নিশ্চয়ই বলতে পারবেন, উসেন বোল্ট। তিনি 3 বার বিশ্ব রেকর্ড করেছিলেন।
প্রথমবার ভেঙেছিলেন তার নিজের দেশের আসাফা পাওয়েল বলে একজনের রেকর্ড 2008-এ নিউ ইয়র্কে, কথাটা মনে রাখুন, নিউ ইয়র্ক সমুদ্রের ধারে। ওই বছরই আরো পরে তিনি নিজের রেকর্ডটাই ভাঙেন বেইজিংয়ে, এবং অতঃপর 2009-এ বার্লিনে তার সময় দাঁড়ায় 9.58 সেকেন্ড। এতক্ষণ আমরা 9.95-93 বলছিলাম, হুসেন বোল্ট 9.58-এ নামিয়ে আনলেন এবং 3টে জায়গায় দৌড়লেন, নিউ ইয়র্ক, বেইজিং, বার্লিন। কোনো জায়গায় উচ্চতা সমুদ্রতল থেকে 50 মিটারের বেশি না। কাজে ওই যে উঁচু জায়গায় হলে সেটা আলাদা রাখতে হবে কিনা, তবে এই প্রশ্নটা ধামাচাপা পড়ে গেল। এই কার্ল লুইস এবং হুসেন বোল্ট এসে বললেন যে ওসব। কিন্তু অন্য একটা সমস্যা শুরু হলো। আচ্ছা, দৌড়টা কি করে শুরু করা হয়? বরাবরই দৌড় শুরু করা হতো বন্দুক থেকে একটা ফাঁকা গুলির আওয়াজ করে। এখন দেখুন, সেকেন্ডের সূক্ষ্মতায় যদি মাপতে হয় না, তাহলে এটা চলে না। কেন চলে না, একটু ব্যাপারটা বুঝুন। অল্প পাল্লার যে দৌড়, তাতে প্রত্যেক প্রতিযোগিতা ছুটতে হয় তার নিজস্ব একটা পথ দিয়ে, পথ আঁকা থাকে, ওর বাইরে বেরোলে চলবে না। আচ্ছা, পাশাপাশি দুই প্রতিযোগীর পথের মাঝখানে সাদা দাগ দেওয়া থাকে, যেটা পেরোনো যায় না আর কি। এখন দৌড় শুরুর আগে প্রতিযোগীরা এসে প্রস্তুত হন, প্রত্যেকে তার নিজের পথে। এই পথগুলো IAAF এর নিয়ম অনুযায়ী 1.22 মিটার করে চওড়া হতে হবে। মানে খুব সরু হলে হবে না, পাশের জনের সঙ্গে কোনো গুঁতো লেগে যাবে, আবার খুব বেশি হলে অকারণে দূরে হয়ে যাবে। 1.22 মিটার। তার মানে হচ্ছে 10 জন যদি প্রতিযোগী পরপর দাঁড়ায়, তাহলে তাদের প্রথম জনের থেকে শেষ জন মোটামুটি 11 মিটার দূরে থাকে। এইবার আপনি সবকটা পথের বাইরে ধরা যাক দাঁড়িয়ে একজন আছে, তিনি বন্দুক ছুড়লেন। তাহলে যিনি প্রথম দাঁড়িয়ে আছেন, তার সবচেয়ে কাছে দাঁড়িয়ে আছেন, তিনি শব্দটা সবচেয়ে আগে শুনছেন। আর সবচেয়ে দূরে যে দাঁড়িয়ে আছে তার কাছে আরো 11 মিটার পার হয়ে শব্দটাকে যেতে হচ্ছে। 11 মিটার যেতে শব্দের কত সময় লাগে? শব্দের গতিবেগ হচ্ছে মোটামুটি সেকেন্ডে 350 মিটার। কাজে 11 মিটার রাস্তা যেতে শব্দের সময় লাগবে 0.03 সেকেন্ড, তার চেয়ে একটু বেশি। আপনি যদি 0.01 মাপতে যান আর 0.03 সেকেন্ড পরে যদি গিয়ে আপনার খবর পৌঁছে, তা নিয়ে কি হবে? এই সমস্যা এলো। এছাড়া কত রকমের জটিলতা। হ্যাঁ, আচ্ছা, এখন এটার যদি একটা সমাধান না হয়, তাহলে তো সেকেন্ডে মাপার কোনো মানে হয় না। সমাধানটা সরকারিভাবে চালু হয়েছে 1992-এর অলিম্পিক থেকে। সমাধানটা কি? এখনো আপনি যদি টিভিতে দেখেন, একটা দৌড় শুরু হচ্ছে, ফটাম করে একজন বন্দুক ছুড়লেন, সবাই দৌড়তে শুরু করলেন। তো বন্দুকটা আসলে কিছুই নয়। হ্যাঁ, মানে ওটা দর্শকদের ভোলানোর ব্যাপার। মানে বক্তৃতার মঞ্চ থেকে এই শব্দটা উচ্চারণ করা উচিত কিনা জানি না, কিন্তু অন্য কোনো জুৎসই শব্দ মাথায় আসছে না বলে বলছি। মানে ওটা ঢপ দেওয়া হচ্ছে দর্শক। আসলে কি হয়, প্রতিযোগীদের কাছে কি করে খবর চায়? এখন বন্দুক যেটা দেখা যায়, সেটা টিপলে একসঙ্গে অনেক কটা কাজ হয়। খানিকটা শব্দ হয়, খানিকটা ধোঁয়া বেরোয়, কিন্তু যে জিনিসটা টেপা হয় সেটা আসলে একটা বৈদ্যুতিক সার্কিটের সুইচ, এবং টেপার সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ প্রবাহ চালু হয়ে যায়। সেই বিদ্যুৎ তার বেয়ে যায়, এবং দেখেছেন তো প্রত্যেক প্রতিযোগী যখন শুরু করেন তখন তারা হাঁটু মুড়ে এরকমভাবে একটা জায়গায় একটা পিছনে একটা জিনিসে হেলান দিয়ে থাকেন, তারপর সেখান থেকে ওই জিনিসটার মধ্যে তার ওই বৈদ্যুতিক সার্কিটের যোগাযোগ থাকে।
সেখান থেকে একটা শব্দ হয়। কাজে প্রত্যেক প্রতিযোগীর শব্দই আসছে ওই তার পায়ের কাছ থেকে, কাজে কারোর কাছে দেরিতে শব্দ পৌঁছচ্ছে। এই জন্যই এটা করা সম্ভব হয়েছে। কেন দেরিতে পৌঁছচ্ছে না? কারণ বিদ্যুৎ তরঙ্গ যাচ্ছে, শব্দ তরঙ্গের যাওয়ার ব্যাপার না। বিদ্যুৎ তরঙ্গের গতিবেগ কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তার মানে প্রথম প্রতিযোগী আর শেষ প্রতিযোগীর কাছে বিদ্যুৎ সংকেত যেতে যে সময়ের পার্থক্য হয় সেটা 1 সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগও নয়। কাজে সেকেন্ডে মাপতে গেলে ওইটা নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। দেখুন, আমরা যখন একটা দৌড় দেখি তার পেছনে কিন্তু আয়োজন করার জন্য এত রকম সব ব্যাপার চলে, প্রযুক্তি। এবারে আমি একটু অন্য একটা প্রসঙ্গে আসি। দৌড়ঝাঁপের কথা তো একটা বললাম, এবারে খেলাধুলার অংশ থেকে একটা জিনিস বলি। ফিনিশিং মানে হ্যাঁ, মানে ফিনিশিংটা কী করে করা হয়, হ্যাঁ সেটা বলিনি, কিন্তু সেটাও স্বয়ংক্রিয় পদ্ধতি দিয়ে হয়। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। সত্যি কথা বলতে আমি নিজে একবার এরকম একটা দৌড়ে অংশগ্রহণ করেছিলাম, মানে ঠিক দৌড় না, হাঁটা প্রতিযোগিতা। সে আমি জার্মানিতে গিয়েছিলাম, তখন বললো এটা হাঁটা প্রতিযোগিতা হচ্ছে ওদের ইউনিভার্সিটিতে। আমাকে বললো আপনি হাঁটুন। আমি হাঁটতে গেলাম, তখন ওরা ওই আমার পায়ে একটা চিপ লাগিয়ে দিল। ওই চিপটা যখন ওই শেষের লাইন বেরোচ্ছে, মানে যখন প্রথম লাইন বেরোচ্ছে তখনও সেটা মানে হিসেব উঠে গেল, আর যখন শেষ লাইন বেরোচ্ছে তখন তারও হিসেব উঠে গেল একদম চিপ থেকে। এই সব বৈদ্যুতিক ব্যাপার, কাজে সেইভাবে সব স্বয়ংক্রিয়। হ্যাঁ, এটা আমি বিস্তারিতভাবে বলিনি, কিন্তু উল্লেখ করে ভালোই করেছি। এবার আমি খেলাধুলার অংশ থেকে কিছু বলি, এবং এটা বলার আগে একটা কথা বলে নেওয়া দরকার যে এতক্ষণ আমি যা বললাম সেটা মোটামুটি অনেকটাই বছর 5 আগে, হয়তো কি বছর 4 আগে আমি একটা লেখা লিখেছিলাম, মোটামুটি সেখান থেকে ব্যাপারটা। এর পরের যে অংশটা বলবো সেটাও একটা লেখা থেকে, কিন্তু তফাৎ আছে, সেটা আমার লেখা নয় এবং সেটা এখনো বেরোয়নি। এটা যার লেখা তার নাম হচ্ছে পূরব পাল, এবং লেখাটার নাম হচ্ছে ভারের বোঝা। যেটা বললাম, লেখাটা এখনো বেরোয়নি, পাঠানো হয়েছে কিন্তু এখনো প্রকাশিত হয়নি। এটার থেকে ফুটবল খেলা সম্পর্কে একটা খুব আকর্ষণীয় ব্যাপার আমি আপনাদেরকে বলছি। দেখুন, ফুটবল খেলা তো আগে পরিচালনা করতেন তো রেফারি, মানে এখনো রেফারি পরিচালনা করেন, এবং তাকে সাহায্য করতেন আগেকার দিনে শুধু 2জন লাইন্সম্যান, 2জন কোণাকুণিভাবে 2 প্রান্তে থাকতেন মাঠে, এবং তারা পতাকা তুলে তুলে রেফারিকে সংকেত করতেন। এখন কিন্তু এই 2 লাইন্সম্যান ছাড়াও আরও সাহায্যকারী আছে। এই বিশ্বকাপ কিছুদিন আগে শেষ হলো, যে আপনারা যারা দেখেছেন এবং যারা দেখেননি তারাও জানেন যে এতে VAR বলে একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। VAR হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এই VAR-টাকেই এই পূরব পাল মজা করে বলছেন ভারের বোঝা, VAR, ভার। এখন VAR কি দেখে? সব জিনিসই দেখছে, কিন্তু আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব। দেখুন, ফাউলটাও বলছে জিনিস, সত্যি ফাউল হয়েছে কি হয়নি এইটা পরখ করাটা খুব শক্ত নয়। সিনেমা তুলে রাখা হচ্ছে, নানান দিক থেকে সিনেমা তুলে রাখা হচ্ছে, সেগুলো চালিয়ে দেখা যেতেই পারে যে ট্যাকল করার সময় ডিফেন্ডারের পাটা বলে আগে লেগেছে না অন্য খেলোয়াড়ের শরীরে আগে লেগেছে, এটা দেখা যেতে পারে। যেমন ক্রিকেটেও আমরা দেখি যে একটা বল এসে আগে ব্যাটে লেগেছে না আগে প্যাডে লেগেছে, এসব জিনিসগুলো দেখা যেতে পারে। কিন্তু ফুটবল খেলার একটা জিনিস, এই শুধু নানান রকমের ক্যামেরা বসিয়ে যাচাই করা সম্ভব না, শক্ত।
জিনিসটা হচ্ছে অফ সাইড। কেন শক্ত সেটা আচ্ছা, নিয়মটার দিকে একবার চোখ বোলালেই পরিষ্কার হয়। নিয়মটা হচ্ছে এরকম, এবং আমি পুরো পালের লেখাটা থেকেই একদম পড়ে যাচ্ছি। অনেকটা জায়গায় হয়তো লেখার থেকে সরাসরি উদ্ধৃতি দেব, আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি, কাজেই এটায় কোনো কুমিলক ব্যক্তি হচ্ছে না, কোনো ফাউল বা অফসাইড হচ্ছে না। ঠিক ঠিক বলেছেন। আচ্ছা, অফসাইডের নিয়মটা কি? একজন খেলোয়াড়কে অফসাইড ঘোষণা করা হবে যদি বল পাস করার মুহূর্তে দুটি জিনিসের একটা জিনিস ঘটে। এক নম্বর, সেই খেলোয়াড়ের মাথা, শরীর বা পায়ের কোনো অংশ বিপক্ষের অর্ধে থাকে, মানে আপনি নিজের অর্ধ থেকে যাই করুন না কেন তাতে অফসাইড হবে না, বিপক্ষের অর্ধে আপনাকে থাকতে হবে, তবে অফসাইডের প্রশ্ন আসছে। এবার দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে সেই খেলোয়াড়ের মাথা, শরীর বা পায়ের কোনো অংশ আর বিপক্ষের গোল লাইনের মধ্যে একজনের বেশি যদি বিপক্ষের খেলোয়াড় না থাকে। একজন থাকবে, ধরে নিতে হবে গোলকিপার থাকবে, কিন্তু একজনের বেশি অন্তত আর একজনকে থাকতে হবে, যদি না থাকে তাহলে অফসাইড। এখন এইটা নিয়মটা থেকে বুঝছেন যে ব্যাপারটা কেন জটিল। এই জিনিসটা বাদ দিলে আর যত জিনিস আছে, ফাউল, গোল, থ্রো, হ্যান্ডবল, যা কিছু হোক, সব কিছুই নির্ধারিত হয় কোনো একটা বিশেষ সময়ে মাঠের একটা বিশেষ জায়গায় একটা কিছু ঘটনা ঘটছে ঘটছে না তার উপর। কিন্তু অফসাইডের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে একটা মাঠের দুটো অঞ্চলে কি ঘটছে সেটা একসঙ্গে বিচার করতে হবে। একজন হয়তো ওধার থেকে পাস করছে, আর একদিকে এদিকের একজনের নাক ঢুকে গেছে, তার হয়তো টেনিদার মতো নাক, বিশাল নাক ঢুকে গেছে, ব্যাস অফসাইড হয়ে গেল। কিন্তু দুটো আলাদা জায়গা, দুটো আলাদা জায়গার মধ্যে এইটা দেখতে হলে কি করতে হবে? এখন তাহলে দুটো জিনিস জানতে হবে আমাদের। এক নম্বর হচ্ছে ঠিক কোন মাহেন্দ্রক্ষণে ফুটবলটি পাস করা হয়েছে, আর দু নম্বর হচ্ছে ঠিক সেই মুহূর্তে অন্য জায়গায় অন্য একজন খেলোয়াড়ের অবস্থান কিরকম ছিল অন্য জায়গায়। এখন আগে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য লাইন্সম্যানেরা বলের সঙ্গে সঙ্গে মাঠের ধার দিয়ে ছুটতেন, এবং মূলত তাদের চোখ দিয়েই অফসাইডের বিচার করা হতো। এরা এখনো রয়েছে, এবং খুব পরিষ্কার অফসাইড হলে এদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করা হয়। কিন্তু যদি একটু ধোঁয়াশা থাকে তাহলেই ভারের সাহায্য নেওয়া হয়। এতে রেফারি যা দেখতে পান সেটা সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনের পর্দাতেও। আমরা দেখি গোটা মাঠের ছবিটা হঠাৎ একটা অ্যানিমেটেড ছবি হয়ে পড়ে। তারপর বলটা পাস করার মুহূর্তে বিপক্ষের গোল লাইন থেকে 2 নম্বর খেলোয়াড়ের গা বরাবর একটা কাল্পনিক পাঁচিল আঁকা হয়। তারপর বিচার করা হয় অন্যপক্ষে কোনো খেলোয়াড়ের শরীরের কোনো অংশ সেই সীমারেখা অতিক্রম করেছে কি করে। ব্যাপারটা খুব চমকপ্রদ, এতে কোনো সন্দেহ নেই। এবং এতই চমকপ্রদ যে কখনো কখনো গোল হওয়ার পর ভ্যারে ধরা পড়ে বল পাস করার মুহূর্তে একজন খেলোয়াড়ের গোড়ালির খানিকটা অংশ ওই কাল্পনিক পাঁচিল অতিক্রম করে ফেলেছিল, অতএব গোল বাতিল। সেই কদামালার গল্পের মতো, ওই তো বাবা আমার ঝর্ণার থেকে জল খেয়েছিল, অতএব আমি তোকে খাবো। হ্যাঁ, সে ইতিহাস টেনে গোল বাতিল করা হবে। এখন অফসাইড ঘোষণা করা হয়, গোল বাতিল হয়। তাহলে প্রথম দেখা যায় যে কাঁটায় কাঁটায় বল পাস করার নির্দিষ্ট মুহূর্তটা কি করে নির্ণয় করা হয়। দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে কখন বলটা পাস করা হচ্ছে, আর একটা হচ্ছে ঠিক সেই সময় আরেকজনের নাক কি গোড়ালি কি ঠ্যাং কোথায় ছিল। আচ্ছা, এখন এই
প্রথম যে জিনিসটা মানে কখন পাস করা হচ্ছে, এটার জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে, সংক্ষেপে হচ্ছে IMU, মানে ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট। এটা কি করে? আপনাদের যাদের স্কুলের পদার্থবিদ্যা নিউটনের সূত্র মনে আছে, মনে থাকতে পারে যে যে কোনো পদার্থের উপর বল প্রয়োগ না করা হলে সেটা হয় স্থির থাকবে, নয় সমান বেগে যেতে থাকবে। কারণ বল যখন প্রয়োগ করা হবে, বল মানে ফুটবল নয়, মানে হ্যাঁ ফোর্স, বল যখন প্রয়োগ করা হবে তখন আর সে সমবেগে যাবে না, তার ত্বরণ হবে। এখন এই জিনিসটা ওই ত্বরণ বুঝতে পারে। এটা কিন্তু ফুটবলের জন্য তৈরি হয়। আপনারা যদি কেউ কেউ আপনাদের মোবাইল ফোন নিয়ে হাঁটেন এবং কতটা হেঁটেছেন তার যদি হিসেব দেখেন মোবাইল ফোনে, ওটা কিন্তু ওইভাবেই চলে, হিসেবটা করে। যেই আপনি পায়ে একটা ঠেলা দিচ্ছেন, উঁচে একটা ঠেলা করেছে, তখন মারতে শুরু করে এইভাবে। হ্যাঁ, তো যাই হোক, এটার বিস্তারিত বিবরণের মধ্যে আমি যাচ্ছি না। হ্যাঁ, এবং যেহেতু ওই ইনার্শিয়ার সঙ্গে সম্পর্ক, জাড্ডের সঙ্গে সম্পর্ক, সেই জন্য এটার নাম হচ্ছে ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট। আচ্ছা, 2 নম্বর বিষয়টা আসা যায়, অর্থাৎ সেই বলের পেটে লাথি মারার ব্রাহ্ম মুহূর্তে বাকি লোকজন সব কোথায় ছিল। এই কাজ করার জন্য অনেক অনেক ক্যামেরা নানান দিক থেকে মাঠের মধ্যে থাকা সমস্ত খেলোয়াড়ের ছবি তুলতে থাকে অনবরত। এই যে অবস্থান নির্ণয় করা হয়, এতে কতটা অনিশ্চয়তা থাকতে পারে কখনো ভেবে দেখেছেন? আমি সাহায্য করছি ভাবতে। ক্যামেরা ছবি তোলা হয়, খানিকক্ষণ আগেই বলেছি, সেকেন্ডে 10টা না তুললে আপনি চলচ্চিত্র দেখতেই পাবেন না। 24টা প্রায় যে কোনো কিছুতে তোলা হয়। খেলার ক্ষেত্রে এখন 50টা, সেকেন্ডে 50টা ছবি তোলা হয়। অর্থাৎ আমরা যদি ভাবার চেষ্টা করি যে ঠিক কতক্ষণ বাদে একটা ছবি, ঠিক কতক্ষণ বাদে পরের ছবিটা তোলা হচ্ছে, সেটা হচ্ছে 1 এর 50 সেকেন্ড। 1 এর 50 সেকেন্ড মানে হচ্ছে, একটু অন্যভাবে বলি, 20 মিলি সেকেন্ড। 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, তাই তার 50 ভাগের 1 ভাগ হচ্ছে 20 মিলি সেকেন্ড। এইভাবে বলতে একটু সুবিধা হবে, ভগ্নাংশ টগ্নাংশ বাদ দিলে। আচ্ছা, তার মানে হচ্ছে যে দুটো 20 মিলি সেকেন্ডের ব্যবধানের অন্তর্বর্তী সময় যা ঘটে সেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না। সেই সময় যা যা ঘটেছে সেই ঘটনাগুলোকে হিসেবের জন্য কোনো একটা দিকে 20 মিলি সেকেন্ডের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আর ঠিক যদি এই দুই সময়ের মধ্যবর্তী সময় কিছু ঘটে, অর্থাৎ 10 মিলি সেকেন্ডের মাথায় যদি কিছু ঘটে, তাহলে সেই ঘটনাটিকে যথার্থভাবে কোনো দিকেই ফেলা সম্ভব নয়। সুতরাং আমরা মনে করতে পারি ক্যামেরা থেকে পাওয়া তথ্যের মধ্যে একটা 10 মিলি সেকেন্ডের ধোঁয়াশা আছে। এর সঙ্গে IMU থেকেও একটু অনিশ্চয়তা যোগ হয়, তবে সেটা অনেকটা কম, কেননা IMU আরো অনেক ঘন ঘন তথ্য সংগ্রহ করে। তারা সেকেন্ডে 50টা তোলে না, 500টা তোলে। কাজে ঠিক আছে, সেটার জন্য অনেক কম হয়, সেটা কথা বাদ দিচ্ছি আমাদের। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমরা এমন একটা সময়ের একটা পরিমাণ পেলাম যেটার মধ্যে একটা অনিশ্চয়তা মিশে আছে, 10 মিলি সেকেন্ডের অনিশ্চয়তা মিশে আছে। এখন আমাদের দেখতে হবে এই পরিমাণ সময়ের মধ্যে দূরত্বের কতটা তারতম্য হওয়া সম্ভব, এই পরিমাণ সময় একটা মানুষ কতটা যেতে পারে। যেহেতু অফসাইডের ক্ষেত্রে খেলোয়াড়ের মধ্যে দূরত্বটাই তো বিবেচ্য। আচ্ছা, এখন এটা তো বার করা খুব সোজা। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়কে গতিবেগ দিয়ে গুণ করতে হবে। তো গতিবেগ কত? এখন গতিবেগ মানে কোন কার গতিবেগ? এখানে দুজন খেলোয়াড়ের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত সেটাই হচ্ছে বিবেচ্য। কারণ একজনের সাপেক্ষে অন্যজন কোথায় থাকছে সেটা তো আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, এখন যেটা বললাম আগেই, তো আমরা 100 মিটার দৌড়ের কথা বলছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি
100 মিটার দৌড়তে 10 সেকেন্ডের কিছু কম সময় লাগে, 10 সেকেন্ড ধরে নিন আপাতত কাজের সুবিধার জন্য। তার মানে হচ্ছে যে সেকেন্ডে 10 মিটার দৌড়তে পারে। এখন উসেন বোল্ট তো আর ফুটবল খেলছেন না, কিন্তু যারা ফুটবল খেলছেন তারা কিন্তু খুব আস্তে দৌড়ন না, কারণ তাদেরকে 100 মিটার দৌড়তে হয় না একসঙ্গে। অনেক সময় তারা হয়তো 5 মিটার দৌড়ে একটা বল ধরছেন, সেই 5 মিটারে তাদের দৌড়ের বেগ বেশ ভালোই থাকে। হ্যাঁ, কাজেই 10 মিটার যদি ধরি, সেকেন্ডে 10 মিটার যদি ধরি, তাহলে 10 মিলি সেকেন্ডে কতটা দূর যাবে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার ধরুন আমার এই আঙুলের সমান, 4 ইঞ্চি আঙুলের সমান একটা দূরত্ব। তার মানে হচ্ছে যে দুজন খেলোয়াড়ের মধ্যে এই আপেক্ষিক গতিবেগ যদি সেকেন্ডে 10 মিটার হয়, তাহলে তাদের পারস্পরিক যে অবস্থান তার মধ্যে 10 সেন্টিমিটারের একটা অনিশ্চয়তা থাকে। অর্থাৎ এইরকম পরিস্থিতি যদি দেখা যায় যে কোনো একজনের কাঁধের একটা অংশ, ওই যে সেই কাল্পনিক পাঁচিলের কথা বলছিলাম, সেখান থেকে 9 সেন্টিমিটার বেরিয়ে গেছে, তাহলে সেটাকে অফসাইড বলা উচিত কিনা, এটা বেশ গুরুতর প্রশ্নের বিষয়। এইবারে আমি পূরক পালের রচনার অংশ শেষ হয়ে গেছে। এবার আমি শেষ করার আগে কয়েকটা প্রশ্ন রাখতে চাই, যে প্রশ্নগুলোর উত্তর সব আমিও জানি না, হয়তো কিছুই জানি না, কিন্তু সচেতনতার জন্য প্রশ্নগুলো জানা ভালো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করছে তারা কি এই প্রযুক্তির অনিশ্চয়তাগুলো সম্বন্ধে অবহিত, এবং সেই অনিশ্চয়তার কথা বিবেচনা করে কি তারা সিদ্ধান্ত নেয়? এই উত্তর আমি জানি না, কিন্তু এই ব্যাপারে আমার একটা ব্যক্তিগত কাহিনী আছে, যেটা আমি আপনাদের না বললে আমি কিছুতেই স্বস্তি পাবো না। আমাদের আর কি, আমার এবং আমার স্ত্রীর প্রথম সন্তান, তার জন্ম হয় 1990 সালে। আমরা তখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি। তো সেই সন্তান আমার মেয়ে, তার বোধহয় খুব তাড়া ছিল। সে নির্ধারিত সময় 6 সপ্তাহ আগেই মাতৃজঠর থেকে বেরিয়ে এলো। এখন এই সময় একটা জটিল প্রশ্ন হচ্ছে যে মানে মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে আনতে দেওয়া যায় না, কেননা সে বাড়িতে এসে টিকতে পারবে কিনা সেটা বোঝা যাচ্ছে। এখন টিকতে পারবে কিনা সেটা কি করে বোঝা যাবে? এটা আমি একটা জিনিস জানলাম, যে দুটো জিনিস জন্মের সময় খুব জোরালো হতে হয়, তা না হলে বাচ্চা বাঁচে না। একটা হচ্ছে তার ফুসফুস, কারণ তাকে হাওয়া নিতে হয়। দ্বিতীয়টা শুনলে হয়তো অনেকে অবাক হবেন, এখানে ডাক্তারকেও থাকলে তিনি নিশ্চয়ই অবাক হবেন না, কিন্তু অন্যরা হয়তো অবাক হবেন। সেটা হচ্ছে এই চোয়ালের পেশি। কেন চোয়ালের পেশি? কেন তাকে দুধ টানতে হবে, তাকে দুধ টানতে হবে, এবং দুধ টানার জোর থাকতে হবে চোয়ালে, তা না হলে সে বাঁচবে। এখন সে যথেষ্ট পরিমাণে দুধ নিচ্ছে কি নিচ্ছে না, পাচ্ছে কি পাচ্ছে না, এটা কি করে বিচার হবে? এটার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ যা করলেন, ও মার্কিন দেশে যেরকম নিয়ম, মাকে তো হাসপাতাল থেকে বার করে দিল। আমি তো ছিলামই না কখনো হাসপাতালে, কাজে মা বাবা বাইরে, কিন্তু মাকে দিনের মধ্যে 3 বার করে আসতে হবে এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে। বাচ্চা কতটা দুধ খেলো সেইটা দিয়ে বিচার হবে যে বাচ্চাকে তারা ছাড়বে কি ছাড়বে না। এখন প্রথম দিন এসে এরকম চেষ্টা করা হলো, আমাদেরকে বলা হলো না, যথেষ্ট নয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন গেল, এক। এই সময় আমার একটু কৌতূহল হলো, আমি আচ্ছা আপনারা এটা কীভাবে মাপছেন যে কতটা দুধ নিতে পারছি এবং কতটা দুধ নিলে আপনারা সন্তুষ্ট হবেন? তখন তার মানে 5 সিসি মতন দুধ যদি এতে টানতে পারে, একবারে যদি টানতে পারে, তাহলে আমরা ছেড়ে দেবো, বাচ্চা বাড়ি যেতে পারে। তাহলে তো 5 সিসি টানছে, তাহলে কিছুই টানছে না, শূন্য। কারণ দেখতে আপনারা কিসে করে মাপছেন?
কীভাবে মাপছেন? তারা দুধ খাওয়াবার আগে বাচ্চার একবার ওজন নিচ্ছেন, আর তারপর মায়ের কাছে দিচ্ছেন, তারপর বাচ্চা টানছে, গিয়ে আবার ওজন নিচ্ছেন। যেটাতে ওজন নিচ্ছেন সেটাতে 10 গ্রামের কম মাপা যায় না। আমি বললাম, এটা দিয়ে আপনারা কী করে 5 সিসি মাপবেন? তখন তারা ভয়ঙ্কর চটে গিয়ে আপনাকে বললেন, আপনি এসব কিছু বোঝেন না, আপনি এর মধ্যে কথা বলতে এসছেন কেন? আমি না, ডাক্তারি আমি কিছু বুঝি না, কিন্তু মাপটা আমি বুঝি। আমি ফিজিক্সের লোক, বুঝলেন? এই জিনিস যদি আমার কোনো ছাত্র যদি এইভাবে করতো, আমি তাকে পরীক্ষায় গোল্লা দিতাম। তারা বললো, না, আমরা এইভাবেই মাপি, আপনি এর মধ্যে কথা বলতে আসবেন না। আমি কী করবো? বাবা চাকা খেয়ে বেরিয়ে চলে এলাম। তারপরে এই করে 8 না 9 দিনের মাথায় তারা হঠাৎ আমাকে শুনলেন, জানেন, একটা ছোটোখাটো মিরাকল হয়ে গেছে। কি? বললো, গতকাল অব্দি ও 0 টানছিল, আজকে ও 10 টেনে ফেলেছে। ঠিক আছে, আমি বুঝেছি, মানে গতকালও হয়তো 4.9 টেনেছিল, আজ হয়তো 5.1 টেনেছে, এই আপনি আপনাকে আমাকে বলতে এসছেন, এই তো। কিন্তু তারা ওইটা মাপছেন, কিন্তু ওই মাপটা কী মাপছেন, কতটা মাপছেন, সেই মাপের তাৎপর্য কি, এটা তারা বোঝেন। এখন খেলার ক্ষেত্রে তারা কতটা বোঝেন আমি জানি। দ্বিতীয় যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে যে কিছু কিছু ব্যাপারে সত্যি প্রযুক্তির যে এখনো তেমন প্রয়োগ হয় না, এটাই আশ্চর্য। যেমন ধরুন লং জাম্প, বিশাল একটা ঝামেলা করা হয় যে ঝাঁপ দেওয়ার সময়, মানে লাফ দেওয়ার সময় এর পাটা দাগ থেকে বেরিয়ে গেছে। কি দরকার বাবা? ছবি তুলে রাখ, কোথায় সে পাটা গিয়েছিল, সেখান থেকে মাপ। কিছুতেই তারা মাপবে না। এর কারণ আমি কিছু বুঝি। আমি একবার আইএএফকে চিঠি লিখেছিলাম, ফলাফল কী হয়েছে বুঝতেই পারছেন, নিশ্চয়ই ছেড়ে ফেলে দিয়েছি, প্রত্যেকে একটা কে লিখেছে। আচ্ছা, আর একটা কথা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে, আচ্ছা, কিছু কিছু ব্যাপারকে কি যন্ত্রের এখতিয়ারের বাইরে রাখাটাই ভালো? এই কথাটা আমার ভীষণ মনে হয় ক্রিকেট খেলা দেখার সময়। ক্রিকেট খেলা দেখার সময়টা এলবিডব্লিউ হয়েছে কি, ঠিক আছে, প্রথমে দেখা হলো বলটা ব্যাটে লেগেছিল কি, ঠিক আছে, সেটার জন্য প্রযুক্তি আছে, খুচখুচ করে ওই সব করে দাগ দেখা যায়, বুঝলেন, ব্যাটে লেগেছিল কি লাগেনি, ধরা যাক লাগেনি, কাজে এবার কি ব্যাটে লাগে, তাতেও শেষ না। এবার দেখতে হবে সেটা কি উইকেটে লাগতো কি না, মানে প্যাডে না লাগলে উইকেটে লাগতো কি না। এটা কিন্তু খুব বাড়াবাড়ি। মানে ঠিক আপনি বলটা ঠিক কোন রাস্তা দিয়ে যেতেন, কোন রাস্তা দিয়ে যেত তার সমস্ত কিছু আপনি জেনে ফেলেছিলেন। এইটা চিন্তা করাটা সঠিক কিনা আমার নিজের যেন মনে হয় ওই অংশটা আম্পায়ারের হাতে ছেড়ে দেওয়া। ঠিক আছে, বল ব্যাটে লেগেছিল কিনা সেটা বার করো প্রযুক্তি দিয়ে, হ্যাঁ, প্যাডে লেগেছিল কিনা বার করো প্রযুক্তি দিয়ে, এই সমস্ত করো, কিন্তু যেটা ঘটেনি সেটা যন্ত্র দিয়ে নির্ধারণ করো। যেটা ঘটেছে শুধু সেটাই যন্ত্র দিয়ে নির্ধারণ করো, কিন্তু সেখানেও আরও অনেক কিছু করবার আছে। যেমন একটা হচ্ছে, ওই যে বললাম আমি আইএএফকে একবার চিঠি লিখেছিলাম, তো সেটা সেই মনের দুঃখ এখন আপনাদের কাছেই বলছি। যেমন তার একটা ছিল হচ্ছে যে হাই জাম্প কী করে করে দেখেছেন? প্রথমে একটা এরকম লাঠি টাঙানো হলো, ধরুন সেটা 6 ফুট উচ্চতা, সেটা একজন 3 বার চেষ্টা করে পেরোলো, তখন সেটা 6 ফুট 1 ইঞ্চিতে লাগানো হলো। এমনও হতে পারে যখন 6 ফুটে লাগানো ছিল তখনই হয়তো সে 6 ফুট 3 ইঞ্চি লাফিয়ে ফেলেছে, সেটা কিন্তু গণ্য হবে না। কেন গণ্য হবে না? এটা এখন ইচ্ছে করলেই মাপা যায় যে সত্যি সত্যি সে কতখানি উপর দিয়ে গেছে। তো সেই রকমভাবে কেন হবে না, এই প্রশ্নটাও থেকে যায়। কিন্তু এদিকে এখনও আইএএফের নজর পড়েনি, সুতরাং যখন পড়বে তখন আমরা দেখব তারা কীভাবে করছেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।